তিনজন উপদেষ্টা কমপক্ষে তারা এই নির্বাচন বানচাল করার জন্য মরিয়া হয়েছিল এবং বিভিন্ন সময় মত তৈরি করে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য চেষ্টা করছিল। এটা আছে উল্লেখে, তিনজনের কথা বলছে, নামটা পড়ে না সুনির্দিষ্ট করে, কিন্তু ইঙ্গিত আছে কে কে, সেটা সবাই মিলে বলছে। সেইগুলো দলকে নিয়ন্ত্রণ করতে না পারলে এখন কিন্তু একটা শক্তিশালী উগ্র ধর্মান্ধ শক্তি একটা বিরোধী দল হিসেবে এখানে আছে। তাই সেইটাকে সংসদের ভিতরে কিভাবে মোকাবেলা করবে এবং সংসদের বাইরে রাজপথে এটা কিভাবে, আমি তো বলতে চাই শুধুমাত্র সংসদে করবে, এটা রাজপথের আন্দোলনও তাকে মোকাবেলা করতে হবে, এটা একটা আছে। এবং এই সরকারের সামনে চ্যালেঞ্জ, অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করে গেছে। এই যে আমি কৃষিভিত্তিক শিল্পের কথা বললাম, কৃষি তো ধ্বংস করে দেবে আমাদের, কারণ 42,000 কোটি টাকা তার 10 বছরে গিয়ে কিনতে হবে, কি বলে কৃষি পণ্য সেখানে আমেরিকা থেকে আমদানি করতে হবে। এই ধরনের একটা চুক্তি করে গেছে, গোপন চুক্তি। সেই চুক্তির শর্তগুলো কিন্তু প্রকাশ করে নাই। এই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আপনি এই 55 বছরে শুধু ভারত না, ভারত, আমেরিকা, জাপান সহ বিভিন্ন দেশের সাথে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করেন এবং যে জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এইটা এই সরকারের এই 100 দিনের অগ্রাধিকারের মধ্যে আমাদের একটা দাবি, সেটা একটা করা দরকার। আর একটা হলো যে যেটা আছে এই সরকারের সময়, বিগত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে 2-3টা কথা ছিল, যে বিচার, সংস্কার, নির্বাচন। নির্বাচনটা হয়েছে, নির্বাচন নিয়ে আমি কথা বলতে চাই না, নির্বাচন সম্পর্কে অনেক, এই নির্বাচনে আমরা বলতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো নির্বাচন সংস্কার কমিশন দিয়েছিল একটাও মানে নাই। এই নির্বাচনটা তো হচ্ছে কোটিপতিদের নির্বাচন। এখন 2034 জন ছিল প্রার্থী 300 আসনে, 891 জন ছিল কোটিপতি, 27 জন ছিল 100 কোটি টাকার বেশি। এবং এই যে নির্বাচন হয়েছে যে 300 আসনে 296 সাথে 98টার ফল প্রকাশ হয়েছে, তাহলে সেখানকার মধ্যে 236 জন কোটিপতি। চিন্তা করে দেখেন, কিন্তু বাস্তবে একটা কোটিপতিদের ক্লাব হয়েছে। তাহলে এই কোটিপতিদের ক্লাবে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, গরিব সাধারণ মানুষের স্বার্থ, শ্রমজীবী মানুষের স্বার্থ কিভাবে রক্ষা হবে সেটা কিন্তু আমরা বুঝা পাই না। তাহলে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা একটা দেখার ব্যাপার আছে। আর এই বিচারের ব্যবস্থাও কিন্তু শেখ হাসিনার বিচার ছাড়া আর কারো কিন্তু বিচার হয় নাই। কালকে আমি পরশুদিন একটা দেখলাম, লেখা হচ্ছে যে ডেভিড বার্গম্যান, যে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিল, সে কিন্তু লিখছে যে আইসিটি আদালত যেটা, সেই আইসিটি আদালত কিন্তু তার নিজের যে রুল, সেই প্রসিডিউরাল রুল, যে 9-5 ধারা, সেটা ভঙ্গ করছে। সেটা বলছে যে 1 বছরের মধ্যে যদি কোনো অভিযুক্ত তার চার্জশিট দাখিল করা না যায়, তাহলে তার এখানে জামিন দিতে হবে, তাকে আটকে রাখা যাবে না। এবং যদি এক্সেপশন হয়, ব্যতিক্রম হলে 6 মাস সেটা বাড়াইতে পারে। এখানে সবার কিন্তু তাদেরকে আটকে রাখছে, তাদের কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার মানে আইসিটি আদালত কিন্তু তারা নিজেরাই কিন্তু তাদের যে রুল সেগুলো ভঙ্গ করছে, সেগুলো দিতে পারছে। তার মানে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম, কতটুকু সত্য জানি না, এখানে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, সে অভিযোগ করছে যে চিফ প্রসিকিউটর যাকে সরিয়ে দেওয়া হলো, সে এবং অ্যাডভোকেট শিশির মনির সহ তারা ওটা একটা সিন্ডিকেট করেছিল এবং হাজার কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে রাজসাক্ষী বানানোটা, এগুলো কাজ করছে। এগুলোর একটা তদন্ত হওয়া দরকার। 3 জন উপদেষ্টা কমপক্ষে তারা এই নির্বাচন বানচাল করার জন্য মরিয়া হয়েছিল এবং বিভিন্ন সময় মত তৈরি করে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য চেষ্টা করছিল। এটা আছে উল্লেখে, 3 জনের কথা বলছে, নামটা পড়ে না সুনির্দিষ্ট করে, কিন্তু ইঙ্গিত আছে কে কে, সেটা সবাই মিলে বলছে।